হ্যাঁ, কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতেছি। না শুনতে পারলে বলিও। প্রবলেম গুলো তো পাঠাইছো দেখলাম। দাঁড়াও, বের করতেছি। আম্মা, হ্যাঁ আমার দরজাটা টাইনা দেন তো, আমার দরজাটা টাইনা দেন। দেন যান। বিয়ার্ড ল্যাম্বার্ট তো পড়াইছি এর আগে। নতুন করে কি পড়াইছি? এটার অঙ্ক তো করার নেই, অঙ্ক বলছিলেন না করাবেন। বিয়ার্ড ল্যাম্বার্টের? হ্যাঁ হ্যাঁ করাবো বলছিলাম। তুমি নতুন ওই কিছু আসার আগে বলছিলেন। কোশ্চেন পাইতে হবে। তুমি নতুন কিছু পাঠাইছো তো, ওগুলা কই গেল? এই যে এগুলা এখানে আসে না। এখানে কি আছে দেখি, কি পাঠাইছো এগুলা? এখানে হচ্ছে মোলারিটি আর মোলালিটির মধ্যে পার্থক্যটা আমাকে বুঝাই দিন। মোলারিটি আর মোলালিটি না? হ্যাঁ মোলারিটি তোমার ফার্স্টে আসো মোলারিটি। মোলারিটি হচ্ছে 1 লিটার
দ্রবণে যত মোল দ্রবীভূত 1 লিটার দ্রবণে না দ্রাবকে, তাও দাঁড়াও আমি ক্লিয়ার হয়ে আসি। 1 লিটার দ্রবণে, হ্যাঁ 1 লিটার দ্রবণে, সেটা হচ্ছে মোলালিটি 1 লিটার দ্রবণে। তাহলে মনে করো তুমি এখানে কি নিছো, তুমি এখানে মনে করো H2O নিছো, সাথে তুমি NaCl নিছো। এই H2O আর NaCl দুইটা মিলে 1 লিটার হইতে হবে। কতটুকু হইতে হবে? 1 লিটার। 1 লিটার দ্রবণের মধ্যে, 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত আছে, কত মোল আছে? হতে পারে 2 মোল। 1 লিটার দ্রবণে 2 মোল NaCl আছে, তাহলে তার মোলারিটি হচ্ছে 2 মোল বাই 1 লিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মোল পার লিটার। বা আরো সহজ করে যদি তোমাকে বলি, মনে করো মনে করো যে 5 লিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 মোল, এটা দেওয়া আছে। তাহলে 1 লিটার দ্রবণে কতটুকু হবে? 10/5, উপরে কি মোল, নিচে কি লিটার, তাহলে 2 মোল পার লিটার। 1 লিটারের মধ্যে কতটুকু আছে সেটা হচ্ছে মোলারিটি, সেটা হচ্ছে মোলারিটি। আর মোলালিটি কি? 1 কেজি দ্রবণে 1 কেজি দ্রবণে যত মোল দ্রবীভূত, এটাও 1 কেজি দ্রবণ, এটাও কি 1 কেজি দ্রবণ, এটা হচ্ছে 1 লিটার দ্রবণ, 1 লিটার দ্রবণ, আর এটা হচ্ছে 1 কেজি দ্রবণ। তাহলে 1 কেজি তুমি কি নিছো? পানি নিছো, সোডিয়াম ক্লোরাইড নিছো, সেটা ভর হচ্ছে 1 কেজি, এটাই হচ্ছে মোলালিটি। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মোলারিটি পার্থক্য হচ্ছে 1 লিটারে ইউজ করা হয়, 1 কেজিতে হিসাব করা হয়। 1 লিটার মানে হচ্ছে আয়তন, 1 কেজি মানে হচ্ছে ভর। আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা নির্ভর করে না। বুঝতে পারছি? তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে কি হয়ে যায়? আয়তন চেঞ্জ হয়ে যায়। যখন আয়তন চেঞ্জ হয়ে যায় তখন আমাদের এই মোলারিটি কি হয়ে যায়? আয়তন চেঞ্জ হয়ে যায়, মোলারিটিও চেঞ্জ হয়ে যায়। তাপমাত্রা চেঞ্জ করলে ভর কিছু হয় না, এখানে মোলারিটিও কি হয় না, চেঞ্জ হয় না।
বুঝতে পারছি? হ্যাঁ। ওকে। এখানে কি আছে? ম্যাথ। ছবিটা তুলছো, বইটার একটু সুন্দর করে তুলবা না? এখানে কি বলছে দেখো, বলছে একটি স্পেক্ট্রোমিটারে, বলছে একটি স্পেক্ট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্পেক্ট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেলে কোন দ্রবণ এত মোল পার লিটার ঘনমাত্রা রাখা হয়েছে। আচ্ছা, ঘনমাত্রায় দিয়ে দিচ্ছে আর সেলের দৈর্ঘ্যটা হোয়াটসঅ্যাপে দিচ্ছে। দেখেন, ওখানে আরেকটা পাঠাইছি। হ্যাঁ, দেখতেছি আমি। তাহলে ওইখানে এর মধ্যে এক বর্ণে আলো প্রবাহিত করা হয়েছে, এক্ষেত্রে দ্রবণের মোলার শোষণ সহগ দিয়ে দিছে, ওই কে এর মান দিয়ে দিছে, তাই না? আচ্ছা, বলে নাকি এপসাইলনের মান দিয়ে দিছে, এটা এপসাইলন, এপসাইলনের মান দিছে। তাহলে বলা হয়েছে হলে আলোর প্রবাহতা বা ট্রান্সিটেন্স, ট্রান্সিটেন্স কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এখানে আমাদের মূল সূত্রটা কি ছিল? বিয়ার-ল্যাম্বার্টের মূল সূত্রটা কি ছিল? P is equal to A minus log P দ্বারা। আমরা বিয়ার-ল্যাম্বার্টের যে ইকুয়েশনটা পড়ছিলাম, ওই ইকুয়েশনটা কি ছিল? যেটা প্রমাণ করছিলাম, আমরা প্রমাণ করছি যেটা লগ আই নট বাই আর ওয়ান ইকুয়ালস টু এপসাইলন নট সিএল, ওইটা লগ আই নট বাই আই নট আই আই ইজ ইকুয়াল টু এপসাইলন নট সিএল। এপসাইলন সি এল। এখানে তো টি এর কোনো টার্ম নাই। এই সূত্র কোথা থেকে আবিষ্কার করলো এপসাইলন নট ই সি এল? আলোর ট্রান্সমিটার। বইতে কি এরকম কোনো সূত্র আছে তারা যেটা ইউজ করছে? মাইনাস লগ পি minus log P is equal to epsilon CL. এই সূত্রটা কি বইতে আছে? সোজা করে সূত্র নয়, বাট বাঁকা করে আছে। সোজা করে নাই, বাঁকা করে আছে? হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করো, বিয়ার-ল্যাম্বার্টের এই টপিকটা আমি তোমাকে একদম ক্লাসে এসে পড়াই,
মানে অফলাইনে পড়াই, অনলাইনে হয়তো বা আমি বই ঘাটতে যেতে পারতেছি না এখানে। মানে সূত্রটা হচ্ছে ওখানে আছে log I নট বাই I ইকুয়ালস টু এপসাইলন নট CL হ্যাঁ, ইকুয়ালস টু মাইনাস log T এইভাবে করে দেওয়া আছে আর কি। টি ইজ ইকুয়াল মাইনাস লগ টি এরকম দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আছে। এটা কি, এটা মানেই এটা, এটা মানেই আবার এটা, এই হলো কথা। তাহলে এখানে আমাদের কাছে কি কি দেওয়া আছে? আমাদের কাছে স্মল এল এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, ল্যামডার মান দেওয়া আছে, ঘনমাত্রা সি এর মান দেওয়া আছে, দেন হচ্ছে এপসাইলন এর মান দেওয়া আছে, দেন আর কি দেওয়া আছে? ওকে, এগুলো আমাদের কাছে দেওয়া আছে। আমরা দেখি দ্রবণের এত ঘনমাত্রা, সি এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 5, 1.6 ইন্টু 10 ইনভার্স 5 দেওয়া আছে আমাদের কাছে। এপসাইলনের মান দেওয়া আছে, কত লিখছি এখানে বোঝা যাচ্ছে না কত ওই পয়েন্ট। নতুন একটা পেজ পাঠাইছি। আরে দেখছি তো নতুন পেজ, নতুন পেজের মধ্যে তো দেখা যাচ্ছে না, পৃষ্ঠা তোমার কি বটা বলে? 1.3, কোশ্চেনে দেখা যাচ্ছে না, উত্তরে দেখা যাচ্ছে 1.3 ইন্টু 10 ইনভার্স 2। আরে নতুন পেজে একদম ক্লিয়ার। খুবই তো ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, এপসাইলনের মান হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখন আমাদের বাই করতে বলছে টি এর মান, ট্রান্সিটেন্স, ট্রান্সিটেন্সের মান হচ্ছে টি। ওকে, আমরা যদি টি এর মানটা বের করতে চাই এখন, তাহলে মাইনাস লগ টি ইজ ইকুয়াল এপসাইলন সি এল, টি হবে সরি, লগ টি ইজ ইকুয়াল মাইনাস এপসাইলন সি এল, তারপর হচ্ছে টি ইজ ইকুয়াল টু অ্যান্টিলগ মাইনাস এপসাইলন সি এল। ফ্লোরিন ভাবিও না। তাহলে কত আসে এখানে বলো তো? 1.3 ইন্টু 10 ইনভার্স 2, সি এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 5, আর এল এর মানটা কি কিসে আছে? সেন্টিমিটারে। হ্যাঁ, ওই ইয়েটা সেন্টিমিটারে দেওয়া আছে, এপসাইলনের মানটা এককের মধ্যে দেখো সেন্টিমিটার ইউজ করা হয়েছে, এখানে এটাকে সেন্টিমিটারে রাখা হয়েছে, ইন্টু 1। তাহলে এটা কত আসে, মাইনাস কত আসে বলো? মাইনাস 2.08 ইন্টু 10 ইনভার্স 7। তাহলে টি এর মান কত হবে? শিফট লগ এটা দিয়ে দাও।
অবশ্যই হুম অবশ্যই আর সিনট্যাক্স এরর আসে। আবার উঠাও শিফট লগ দিয়ে হ্যাঁ, এখন আসছে। এখন হচ্ছে 0.99। হুম, 0.9 এখন এই কনসিস্টেন্স জিনিসটা কি এটা হচ্ছে এখন বেটার তাই না হ্যাঁ। তো এটা তো বই ছাড়া এখন দেখানো বোঝানো কঠিন কনসিস্টেন্স কি হবে মানে ট্রান্সফার আমি বলছি না একটা আলোর কয়টা ঘটনা ঘটে একটা হচ্ছে প্রতিফলন ঘটবে প্রতিসরণ ঘটবে একটা হচ্ছে শোষিত হবে ট্রানজিস্টেন্স মানে হচ্ছে এটার প্রতিসরণের পরিমাণটা বোঝাচ্ছে আর কি প্রতিসরণ গুণাঙ্ক বা এরকম সামথিং হবে ট্রানজিস্টেন্স ট্রানজিস্টেন্স অর্থ হলো বোঝা যে ট্রান্সফার হচ্ছে কতদূর এটা বইটা থাকলে একটু ভালো হইতো দেখে বোঝানো যেত আচ্ছা পরের ম্যাথে যাই যেন বলছে একটি নমুনা দ্রবণের স্পেকট্রোস্কোপিক বিশ্লেষণে 14 মিলিমিটার দৈর্ঘ্যের একটি মোবাইল থেকে দেখি দাঁড়া 14 মিলিমিটার একটি সেলের এক বর্ণী আলো অতিক্রমকালে এর বর্ণনার আপতিত বিস্তার দেওয়া আছে অ্যামপ্লিটিউড দেওয়া আছে এবং নির্গত রশ্মির বিস্তার হচ্ছে 0.3 শোষণের সহগ দেওয়া আছে ঘনমাত্রা কত এটা জানতে চাইছি। তাহলে এই যে এখানে আবার নতুন আরেকটা সূত্র আবিষ্কার করছে তারা একটা সূত্র পাই কি এখানে যে সূত্রটা ইউজ করতেছে সেটা হচ্ছে আহ আমরা ইউজ করছি মাইনাস লগ I naught is equal minus log কি লিখছে l square by a naught square আচ্ছা is equal হচ্ছে এটা এপসাইলন না অ্যাকচুয়ালি এটা লাভ আচ্ছা এটা হচ্ছে তাদের সূত্র এখানে এল কি এল হচ্ছে যেটা নির্গত হয়েছে নির্গত বিস্তার এল এটা পরিমাণ কত সেন্টিমিটার 0.3 সেন্টিমিটার আর আপতিত কত এ নট সেটা হচ্ছে 0.5 আচ্ছা এরপরে হচ্ছে এল এর মান 16 সেন্টিমিটার এটা হচ্ছে মিলিমিটার সবকিছু যেহেতু সেন্টিমিটার এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই নাকি তাহলে 1.6 সেন্টিমিটার এরপরে কি আছে আমাদের বলছে ঘনমাত্রা সি এর মান বেরোতে বলছে এপসাইলন এর মান লাগবে এপসাইলন না ই এর মানটা লাগবে ওখানে এই এপসিলন
নটের মান ছিল কত লিটার, মোল পার সেন্টিমিটার ছিল, এখানে আছে আবার লিটার পার গ্রাম লিটার গ্রাম। হ্যাঁ, কিভাবে এত থাকতে পারে? ইয়ার মান হচ্ছে 2.0 লিটার পার গ্রাম সেন্টিমিটার। মানে এটা যদি মোলে থাকে তাহলে ঘনমাত্রা হবে মোল, মোল পার লিটার বা মোল পার সেন্টিমিটার কিউব। আর এটা যদি গ্রামে থাকে তাহলে ঘনমাত্রা হবে গ্রাম পার লিটার, মোলার লিটি হবে আর কি তখন, বুঝো নাই? গ্রাম পার লিটার হবে এটা যদি ইয়াতে থাকে, গ্রামে থাকে। তাহলে এখন আসো আমাদের ক্যালকুলেশন, আমাদের বাই করতে হবে হচ্ছে সি এর মান, তাহলে মাইনাস লগ এল বাই এ নট is equal to ECL, তাহলে সি ইজ ইকুয়াল মাইনাস লগ এল এর মান কত? 0.3, 0.5 স্কয়ার, এপসাইলন এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে 1.6। কত আসে? মাইনাস আসতেছে কেন? এখানে মাইনাস দিছো তুমি? এখানে দেখি -0.015 আসে। এই মাইনাস বসাইছো? হ্যাঁ, এটাকে আগে ভাগ করো, ভাগ করে স্কয়ার করে মাইনাস লগ অ্যান্সার দাও। 0.3 কে 0.5 দ্বারা ভাগ করো, ভাগ করে এটাকে স্কয়ার করো, স্কয়ার করে যেটা অ্যান্সার আসবে ওটাকে লিখো মাইনাস লগ অ্যান্সার। এখন মাইনাস আসে নাই, এখন 0.138 আসছে। 38 ঘনমাত্রা না গ্রাম পার লিটার, যেটা এটা কি এসে আছে গ্রামে আছে। তাহলে এটাই অ্যাকচুয়ালি আমাদের করা হয়, এই বিয়ার ল্যাম্বার্টের ইকুয়েশনের মূল শর্তটাই হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করা। এই কাজটাই হচ্ছে একটা, এই যে বলছে না সেল, সেল বলা হচ্ছে না যে সেলের দৈর্ঘ্য এত, বলছিলাম না যে গত ক্লাসে বলছিলাম এরকম একটা কাচের নল নেওয়া হয়, তো অনেক কিছু প্লাস্টিকের হইতে পারে, কাচের হইতে পারে, সবচেয়ে দামি হচ্ছে কোয়ার্টসের। তো এটাকে কিউয়েট বলছিলাম বা সেল বলা হয়। এটা কাচের হয়, এদিক দিয়ে আলো আসবে, এদিক দিয়ে চলে যাবে। তো এর তরঙ্গ দৈর্ঘ্য, ইন্টেন্সিটি, বিস্তার, এগুলোর অনুপাতের উপর ডিপেন্ড করে এই জায়গায় যে লিকুইডটা আছে এর ঘনমাত্রা বের করা হয় আর কি। এটা হলো কথা, বুঝতে পারছো? হ্যাঁ,
এখানে কি সমস্যা? এখানে অ্যামো আর হচ্ছে অ্যান্টিবডি অ্যামো, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এমও মলিকুলার অরবিটাল। এমও এর ফুল মিনিং হচ্ছে মলিকুলার অরবিটাল। এটা তোমাদের বিস্তারিত নাই, আমি তাও বুঝাই তোমাকে। আমরা প্রথমে কি করছি, ধরো হাইড্রোজেন অ্যাটম H2, তাই না? প্রথমে আমরা কি করছি যে একটা হাইড্রোজেন প্রোটন থাকে, বাইরে একটা ইলেকট্রন থাকে, তাই না? এরকম করছি না? এই হ্যাঁ অরবিটালটাকে কি বলা হয়? অ্যাটমিক অরবিটাল, তাই না? হ্যাঁ তো এরকম একটা হাইড্রোজেন সাপোজ আছে, তার একটা ইলেকট্রন আছে, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, তার আরেকটা কি আছে, ইলেকট্রন আছে, তারা শেয়ার করে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড তৈরি করছে, তাই না? এরকমই তো আমরা পড়ে আসছি এত বছর। হ্যাঁ এই বন্ধনকে কি বন্ধন বলা হইতো? সমযোজী বন্ধন না? হ্যাঁ সমযোজী। তো এখানে আমরা বলছিলাম যে এই যে অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক কক্ষ অরবিটাল গুলা, পারমাণবিক অরবিটাল, হ্যাঁ, অ্যাটমিক অরবিটাল গুলা নিজেরা ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে। এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল থিওরি, এওটি, অ্যাটমিক অরবিটাল থিওরি, এওটি। পারমাণবিক অরবিটাল গুলো একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করতেছে। যেরকম একটা ক্লোরিন আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে HCl তৈরি করছে, তাই না? অ্যাটমিক অরবিটাল থিওরি। পরবর্তীতে দেখা গেছে যে না, এই যে ক্লোরিন হাইড্রোজেন, তার আছে 1s1, ক্লোরিন তার হচ্ছে কি, তার হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে 3 না, তো 2p5, 3p5, 2 না 3, 3 তো লিখছিলাম, হ্যাঁ 3p5 এরকম, তাই না? 3p5 কে দেখা বাংলা দেখা যায় কি, যে 3px, 3py, 3pz, এখানে দুইটা দুইটা একটা, এরকম, তাই না? হ্যাঁ। হ্যাঁ তো এখানে কি হচ্ছে, এখানে এই যে ক্লোরিন, এই যে একটা হাইড্রোজেন, তার একটা অরবিটাল, আর এই যে ক্লোরিন, তার সাথে কি হয়, পি পি অরবিটালে কি হয়, পাশাপাশি অধিভ্রমণ হয়ে এখানে সিগমা বন্ড তৈরি করে, হাইড্রোজেন বন্ড ক্লোরিন, এরকমই তো নাকি? হাইড্রোজেনের কোন অরবিটাল, এস অরবিটাল না? আর হ্যাঁ এটা পি অরবিটাল না? হ্যাঁ সামনাসামনি অধিভ্রমণ হয়ে, অধিভ্রমণ না অধিক্রমণ, অধিক্রমণ হয়ে সিগমা বন্ড sp অরবিটাল কি করতেছে, তৈরি করতেছে। এটা হচ্ছে অ্যাটমিক, কিন্তু এটা দেখো, এটা এই ব্যাখ্যাটা কিন্তু খুব সুন্দর না। এই ব্যাখ্যাটা কি না, যথার্থ না, যে এটার একটা s অরবিটাল, গোলাকার অরবিটাল, এটার হচ্ছে p অরবিটাল, ডাম্বেল আকার, এরা কিভাবে পাশাপাশি সামনাসামনি অধিভ্রমণ করলো, হ্যাঁ, কিভাবে বন্ধনটা গঠন হলো, এই ব্যাখ্যাটা কি হইতে পারে না। মানে এই যে HCl এর গঠনের ব্যাখ্যাটা এই অ্যাটমিক অরবিটাল থিওরি ATO দিয়ে, সরি AOT দিয়ে সুন্দরভাবে কি করা যাচ্ছে না, ব্যাখ্যা করা আচ্ছা যাচ্ছে না। তখন তারা নিয়ে আসলো ব্যালেন্স বন্ড থিওরি, শঙ্কর অরবিটাল, VBT, ব্যালেন্স বন্ড থিওরি। ব্যালেন্স বন্ড থিওরিতে কি বলা হয়েছে, যে এই যে
ক্লোরিনের কাছে কি আছে? ক্লোরিনের কাছে আছে তোমার নিয়ন পর্যন্ত তো 10টা, এরপরে হচ্ছে কি CH2 CP5। তাহলে এখানে কি ঘটে? এখানে ভ্যালেন্স কি? বলতেছি, ওয়েট। তো HCl এ কি সংকরায়ন করতেছে? HCl এর সংকরায়ন কত হবে বলো তো? sp সংকরায়ন হবে না এখানে? নেই। CH2 CPX CPY CPZ। এসপি তো লাগে। ক্লোরিনের লোন পেয়ার কটা থাকে? 3 জোড়া থাকে না? না, তাহলে sp3 হচ্ছে sp3। sp3 হইলে এই যে ক্লোরিন, তার একটা, দুইটা, তিনটা, চারটা, এটা হচ্ছে ওই 3s টা, এটা হচ্ছে 3px টা, 3py টা, 3pz টা। এটার মধ্যে কি আছে? মুক্তজোর মুক্তজোর মুক্তজোর, এটা হচ্ছে সিঙ্গেল। হাইড্রোজেনের একটা হচ্ছে কি এর সাথে কি কি হতে পারে? বন্ড তৈরি করতে পারে, তাই না? জি। হ্যাঁ, sp3 হচ্ছে। তাহলে এই যে ক্লোরিন, sp3 হলে কয়টা? চারটা না? চারটা। হ্যাঁ। একটা, দুইটা, তিনটা, চারটা। এটার সাথে একটা HCl এসে কি হচ্ছে? হাইড্রোজেন এসে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। আর এটার মধ্যে লোন পেয়ার, এটার মধ্যে লোন পেয়ার, এটার মধ্যেও কি লোন পেয়ার না? মুক্তজোর মুক্তজোর মুক্তজোর, দুইটা দুইটা করে আছে। আর এর মধ্যে একটা, এর মধ্যে একটা। তাইলে এর হচ্ছে s অরবিটাল, এর হচ্ছে sp3 অরবিটাল, তাই না? তো জি। দিন শেষে দেখা গেছে এর একটা হাইড্রোজেন, এই যে ক্লোরিন, এই বন্ডের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, আর এর 3 জোড়া মুক্তজোর থাকে না? ক্লোরিনের 6টা ইলেকট্রন মুক্তজোর থাকে না? মুক্ত থাকবে, ঠিক আছে? হ্যাঁ। এই, তাহলে এখানে একটা বন্ড, এবার এবার কি হয়েছে? এবার হচ্ছে যে আমরা এই যে সংকরায়ন, মানে সংকরায়ন যেটা আর কি, ব্যালেন্স বন্ড মানে হচ্ছে সংকরায়ন, বাংলাতে বলা হয় সংকরায়ন। সংকরায়ন মানে কি? সংকরায়ন মানে হচ্ছে যে একাধিক, এই যে s অরবিটাল আর p অরবিটালের এনার্জি কি এক? না। না তো, s অরবিটাল p অরবিটাল তো ভিন্ন এনার্জি। তো এই কারণেই তো আগেরটার মধ্যে সমস্যা হয়েছে, যে বলছে যে আপনি s অরবিটালের সাথে p অরবিটালে কি করে দিচ্ছেন? বন্ড করে দিচ্ছেন, কিন্তু এটা তো শক্তি সম্পূর্ণ না। তাহলে বন্ড এটা কিভাবে মনে হচ্ছে? হচ্ছে যে আমাকে আগেও বলছেন। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে আমাকে আগেও হ্যাঁ, বলছেন। শঙ্করায়ন তো তোমাকে পড়াইছি আগে, শঙ্করায়ন পড়াইছি না? না, মানে এই ভিভিটি এর কথাটা ব্যাখ্যা করছেন। কি জানি, মনে নেই। এই যে শুনো, তো এই যে তো আগের যে টপিকটা ছিল যে এখানে s অরবিটাল আর p অরবিটাল তো সমশক্তি সম্পন্ন না। তাহলে এরা কিভাবে আপনি বন্ড করছেন? এটা হচ্ছে কি এই অ্যাটমিক অরবিটালের একটা লিমিটেশন। তো সেটার লিমিটেশনটা ক্লোজ করার জন্য আমরা নিয়ে আসি ভিভিটি, যে ব্যালেন্স বন্ড থিওরি। ব্যালেন্স বন্ড মানে কি? ব্যালেন্স মানে কি? সমান, দুই দিকে সমান, তাই না? তাহলে এখানে কি করা হয়েছিল? এই যে s অরবিটাল p অরবিটাল কি মিলাই ঝিলাই একটা sp3 বানায় ফেলা হয়েছে, তাই না? s অরবিটাল p অরবিটাল কি মিলাই sp3 বানানো হয়েছে। s অরবিটাল p অরবিটাল বানা যেটা sp3 করা হয়েছে, তাহলে এটার এনার্জিটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এই যে এখানে যে যতগুলো সাই আছে, প্রত্যেকটা এনার্জি কি সমান না? যতগুলো সংকট অরবিটাল আছে সবগুলোর এনার্জি সমান না? হ্যাঁ। হ্যাঁ, যেহেতু সবগুলো এনার্জি সমান, এই কারণে কি হয়েছে? এই কারণে হচ্ছে যে আমাদের এই
কিসে ভ্যালেন্স মানে তো সমান না, ব্যালেন্স মানে হচ্ছে সমান, ভ্যালেন্স মানে তো হচ্ছে মিশ্রণ ক্ষমতা বা যোজ্যতা। বুঝিনি, আবার বলো। এখানে যে বললেন ভি দিয়ে ভ্যালেন্স, ভ্যালেন্স মানে তো সমান না। এনার্জিটা সমান সেটা বুঝাচ্ছি আমি তোমাকে। ব্যালেন্স মানে সমান সেটাও কথা বলি না। এখানে এর প্রত্যেকটা যে সংখ্যার অরবিটাল তৈরি হয়েছে এদের প্রত্যেকের এনার্জি সমান না, হ্যাঁ। এটাই। প্রত্যেকের প্রত্যেকের এনার্জি হচ্ছে সমান। এই কারণে এদের সাথে কি হইতে পারবে, যেখানে সিঙ্গেল ইলেকট্রন আছে তার সাথে যাই এই হাইড্রোজেনটা কি হইতে পারছে, যুক্ত হইতে পারছে। তো এখানে কিন্তু আমরা বলবো না যে কার্বনের সরি ক্লোরিনের কোন অরবিটালের সাথে পি অরবিটালের সাথে গিয়ে যুক্ত হয়েছে বা পি জেড এর সাথে যুক্ত হয়েছে, এরকম করে বলার সুযোগ নেই। বলতে হবে sp3 এর সাথে কি গিয়েছে, যুক্ত হয়েছে। এটা প্রত্যেকে sp3, প্রত্যেকের sp3। এটা হচ্ছে কি থিওরি, এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। মানে এটারও কিছু লিমিটেশন আছে, এটারও কিছু কি আছে, লিমিটেশন আছে। এটা লিমিটেশন যেহেতু আছে এই কারণে আমরা নতুন করে আবার আনছি এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি এটা কি জিনিস, এটা হচ্ছে এটা দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায়। এই দুনিয়া যত রকমের বন্ড আছে, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে আপডেটটা এমওটি। এটা দিয়ে দুনিয়ার যত রকমের বন্ড আছে, আয়নিক বন্ড, সমযোজী বন্ড, সব রকমের বন্ড এই এমওটি দিয়ে কি করা যাবে, ব্যাখ্যা করা যাবে। যত রকমের কমপ্লেক্স, যত জটিল জটিল যৌগ আছে সবকিছু এটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। এমওটিতে কি বলা হয়েছে, এমওটিতে বলা হয়েছে মনে করো এখানে দুইটা হাইড্রোজেন অ্যাটম নিয়ে যদি আমরা কথা বলি, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। এর এর কি আছে 1s, তাই না, এরও আছে 1s। তো এর একটা অরবিটাল, এর একটা অরবিটাল। তো তারা বলছে এই দুইজন মিলে দুইটা মলিকুলার অরবিটাল তৈরি করবে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে এও, এও মানে অ্যাটমিক অরবিটাল, এটাও অ্যাটমিক অরবিটাল। এই দুইটা অরবিটাল মিলে দুইটা, এটা আর এটা, এই দুইজন হচ্ছে এমও, মলিকুলার অরবিটাল। বুঝছো? না। ইলাই এখানে যেরকম কি ছিল ক্লোরিনের ক্ষেত্রে আগে যেরকম কি করছো, একটা এস আর তিনটা পি মিলে কি তৈরি করছিল, sp3। sp3 হয়েছে না? হুম। কয়টা হয়েছে sp3, কয়টা হয়েছে, চারটা হয়েছে, চারটা। চারটা হয়েছে। তো সিমিলার, সিমিলার এখানে। তো ওইখানে কি ছিল, ওইখানে হচ্ছে একটাই মৌল ছিল, একটা অ্যাটমেরই তিনটা অরবিট, চারটা অরবিটাল মিলে চারটা মৌলিক কি অরবিটাল তৈরি করছিল, অ্যাটমিক অরবিটাল সরি শঙ্কর অরবিটাল তৈরি করছিল, তাই না, চারটা ব্যালেন্স ইলেকট্রন অরবিটাল তৈরি করছিল। তো আমাদের এইখানে বলা হচ্ছে যে এই যে একটা হাইড্রোজেন অ্যাটম, এই যে আরেকটা হাইড্রোজেন অ্যাটম, তার একটা অরবিটাল, তার আরেকটা অরবিটাল, এই দুইটা অরবিটাল মিলে দুইটা নতুন কি তৈরি করবে, মলিকুলার অরবিটাল তৈরি করবে। এটা হচ্ছে এও অ্যাটমিক অরবিটাল আর এরা হবে মলিকুলার অরবিটাল। কথা বুঝতে পারছি? তখন কিন্তু আর এদের অস্তিত্ব থাকবে না, তখন কিন্তু আর এদের অস্তিত্ব থাকবে না। আমি একটু ক্লিয়ার করে বুঝাই তোমাদের। এই যে রেড কালারের দুটো হচ্ছে আমাদের অ্যাটমিক অরবিটাল। এই দুইটা অ্যাটমিক অরবিটাল হচ্ছে আমাদের আগে ছিল, মানে আগে আমাদের ধারণা হচ্ছে যে এরকম ছিল, বন্ডগুলা এই দুইটা অ্যাটমিক অরবিটালের মধ্যে হইতো। নতুন যে প্রস্তাবনা বা থিওরি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই দুইটা অ্যাটমিক অরবিটাল আর থাকে না, তারা দুজন মিলে মিশে এরকম দুইটা অরবিটাল তৈরি করবে।
নতুন দুইটা অরবিটাল কি করবে, তৈরি করবে। সেটা বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, তো এই হাইড্রোজেনের একটা অরবিটালের মধ্যে এই 1s, এটা হচ্ছে 1s, এখানে কয়টা ইলেকট্রন আছে, একটা। এখানে কয়টা ইলেকট্রন আছে, একটা। একটা, ঠিক না? আর এখানে কয়টা মলিকুলার অরবিটাল তৈরি করছে তারা, দুইটা। দুইটা। একটা অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, কি বলছেন? একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা। দুইটা। তাহলে এই যে এখান থেকে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে। তাহলে এখানে দেখাই যাচ্ছে এটা নিম্ন শক্তি সম্পন্ন, লো এনার্জি, আর এটা হাই এনার্জি, ঠিক কি না? ঠিক। এই যে এটা এদিকে হচ্ছে এনার্জি, দূর। এদিকে হচ্ছে এনার্জি, নিচ থেকে যত উপরের দিকে যাচ্ছে তত এনার্জি বেশি। তাহলে দেখো এই যে 1s আর এই যে 1s, এই দুজনে এনার্জি কি সমান সমান। তাদের থেকে তারা দুজন মিলে একটা লো এনার্জির অরবিটাল তৈরি করছে, একটা হাই এনার্জির অরবিটাল তৈরি করছে। বুঝতে পারছি? হ্যাঁ। লো এনার্জির অরবিটাল, একটা হাই এনার্জির অরবিটাল। তো ইলেকট্রন আগে কি হয়, লো এনার্জির অরবিটালে যাবে। এখানে ইলেকট্রন আগে নিচের অরবিটালতে আসছে, দুইটা অরবিটালে দুইটা ইলেকট্রন চলে আসছে। আর কোনো ইলেকট্রন আছে হাইড্রোজেনের কাছে, বা দুইটা হাইড্রোজেনের কাছে আর কোনো ইলেকট্রন আছে? না। তাহলে সেটা আর এখানে যাইতে পারে নাই। বুঝছি? হ্যাঁ। তাহলে এই যে যে অরবিটালের মধ্যে ইলেকট্রন আসছে, যে অরবিটালের মধ্যে ইলেকট্রন আসছে সেই অরবিটালকে বলা হয় বন্ডিং অরবিটাল। আর যে অরবিটালে ইলেকট্রন যায় নাই বা ফাঁকা, সেই অরবিটালকে বলা হয় অ্যান্টি বন্ডিং। বুঝছো? হ্যাঁ। সরি, এই কথা ভুল বলছি। যেটাতে ইলেকট্রন যায় না সেটা অ্যান্টি বন্ডিং না, ভুল বলছি। যেটা হায়ার এনার্জি হয় সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর যেটা লোয়ার এনার্জি হয় সেটা হচ্ছে বন্ডিং। হায়ার এনার্জিতেও অ্যান্টি বন্ডিং এর মধ্যে কি হইতে পারে, ইলেকট্রন যাইতে পারে, দেখাবো। তাহলে এটা বুঝতে বুঝতে পারছি হ্যাঁ। বন্ডিং। আচ্ছা, এবার আসে হিলিয়াম। মনে করো হিলিয়াম, হিলিয়াম পরমাণু। আচ্ছা বলো তো, হিলিয়াম কি বন্ধন গঠন করে? না। না, কেন করে না, এই যে এটা ব্যাখ্যা। এটার ব্যাখ্যা কিন্তু তোমার এমওটি শঙ্কর অরবিটাল দিয়ে দেওয়া যায় না। হিলিয়াম দেখো, হিলিয়াম যদি আমরা লিখি তাহলে 1s2, আরেকটা হিলিয়াম 1s2। তো একটা হিলিয়ামের সাথে আরেকটা হিলিয়াম কেন বন্ধন গঠন করতে পারে না, এই ব্যাখ্যা তোমার এই ইয়ে দিয়ে করা যায় না, কি বলে, শঙ্কর অরবিটাল দিয়ে করা যাবে না। এটা করতে জন্য এমওটি প্রয়োজন হবে, আমাদের এইটার প্রয়োজন হবে। দেখো কেন হয় না, দেখো এই যে হিলিয়ামের একটা অরবিটাল, এরও একটা অরবিটাল, এটা কি 1s, এটাও কি 1s। ওকে, এবার আবার কি আছে, তো শেষে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে সে কেন আর বন্ড গঠন করবে? এটা তো আমরা মুখের কথা যে দুইটা আছে এখানে করবে না, দুইটা থাকলে কি করতে পারবে না এমন কোনো হাদিস আছে? এদিকে এনার্জি থাকতেও পারে। এবারে, তো দেখো এখানে তার কাছে একটা হিলিয়াম, আচ্ছা এটা দুইটা অ্যাটমিক অরবিটাল মিলে কয়টা মলিকুলার অরবিটাল তৈরি করবে, হ্যাঁ? একটা। কেন একটা? অরবিটাল হচ্ছে দুইটা, অ্যাটমিক অরবিটাল দুইটা, মলিকুলার অরবিটালও তৈরি হবে
দুইটা। দুইটা, এই একটা, এই যে একটা, একটা হায়ার একটা লোয়ার। এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। দুইটা। এখানেও আছে দুইটা। তো আগে কোন অরবিটাল যাবে? লোয়ার অরবিটাল যাবে না আগে হায়ার অরবিটাল যাবে? লোয়ার অরবিটালে। লোয়ার অরবিটালে যাবে। গুড। লোয়ার অরবিটালে আসলো একটা, এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, আর একটা বাকি রয়ে গেছে, আরেকটা এখানে গেল, আরেকটা এখান থেকে আসলো। তাহলে এটাকে বলা হয় সিগমা, এটাকে বলা হয় সিগমা 1s। আর এই অ্যান্টিবন্ডিংকে বলা হয় সিগমা স্টার 1s। আগেরটার মধ্যেও সিমিলার। এটাকে বলা হবে সিগমা 1s, এটাকে বলা হবে সিগমা স্টার। অ্যান্টিবন্ডিংকে স্টার দিয়ে প্রকাশ করা হয়, সিগমা স্টার 1। ওকে, তাহলে এবার দেখো কেন এটা বন্ধন গঠন করে না আর কেন আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করে। এটা কারণ হচ্ছে দেখাচ্ছি। বন্ড অর্ডার, বন্ড অর্ডার কি মানে কয়টা বন্ধন হবে এই হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে, একটা বন্ধন না দুইটা বন্ধন না তিনটা বন্ধন, কয়টা বন্ধন হবে সেটা প্রমাণ হচ্ছে বন্ড অর্ডার। দেখাই বন্ড অর্ডার হচ্ছে কি। বন্ড অর্ডার দেখো, বন্ড অর্ডার সূত্র হচ্ছে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। বুঝছি? বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। হ্যাঁ। তাহলে হাফ, বন্ডিং ইলেকট্রন কয়টা? দুইটা। অ্যান্টি বন্ডিং কয়টা? শূন্যটা। কত আসতেছে? 1। ঠিক আছে? তাহলে এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে এখানে অ্যান্টি বন্ডিং কেমনে শূন্যটা হয়? অ্যান্টি বন্ডিং কি ইলেকট্রন আছে হাইড্রোজেনের মধ্যে? হাইড্রোজেন। ও না। এবার আমরা হিলিয়ামে যাই। হিলিয়ামে বন্ড অর্ডার, বন্ড অর্ডার হচ্ছে হাফ ইন্টু বন্ডিং এ দুইটা, অ্যান্টি বন্ডিং এও দুইটা, শূন্য। এখানে হিলিয়াম আর হিলিয়ামের মাঝে কোন রকমের কি হবে না, বন্ধন তৈরি হবে না। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে বন্ডিং কি বুঝলাম? বন্ডিং মানে হচ্ছে এই যে মলিকুলার অরবিটাল তৈরি করছে, যেটা যে মলিকুলার অরবিটাল গুলো কম শক্তি সম্পন্ন, যে মলিকুলার অরবিটাল গুলো কি কম শক্তি সম্পন্ন, এই যে আমাদের অ্যাটমিক অরবিটাল আছে এগুলা, এই অ্যাটমিক অরবিটাল গুলো যে মলিকুলার অরবিটাল গুলো তৈরি করছে তাদের মধ্যে যারা কম শক্তি সম্পন্ন সেগুলোকে বলা হয় বন্ডিং অরবিটাল। আর যেগুলো হায়ার এনার্জি সেগুলো হচ্ছে কি অরবিটাল? অ্যান্টি বন্ডিং অরবিটাল। বুঝতে পারছি? হ্যাঁ। এই যে দেখো এখানে তোমাদের এই ছবিটা আছে, এই দেখছো? এগুলো দেখো, এখানে কি আছে? কয়লা। এখানে কি সমস্যা? কথা হচ্ছে টপিক গুলা আমি ভুলে গেছি, 5 নম্বর চ্যাপ্টার টপিক গুলা। টপিক গুলো বলতে যে আপনি বুঝাইছেন যে কিভাবে একটার সাথে একটা কানেক্ট করে দিছিলেন, ওগুলা ভুলে গেছি। এগুলো আরেকবার রিডিং করে দেখো তুমি, করার পর তবে জিজ্ঞাসা করে স্যার এখানে এখানে সমস্যা। সবগুলো তো পড়াই নেই, সবগুলো তো বুঝতে বলি নেই, কয়েকটা পড়াইছি।
কয়লা, এখান স্টিল, থেকে তাহলে কি কি পড়বো? প্রকারভেদ পড়বা, উৎপত্তি পড়বা, কত প্রকার, কোথা থেকে উৎপন্ন হয়, আর এর উপাদান কোনটার কত পার্সেন্ট আছে। বুঝছো? হ্যাঁ, আর বাকি টপিক গুলা? নাকি বলতে মানে কয়লা, স্টিল, আর কি পড়াইছি আমি, গ্যাস, আর কি পড়াইছি, সিরামিক্স পড়াইছি নাকি কাগজ, পেপার পেপার পড়াইছি। তারপরে কি পড়াইছি, হ্যাঁ কাজ কি পড়াইছেন? কাজ তো মনে পড়ে নাই। কাজ পড়ে নাই, সিলিকনেরটা। এখানে দাগ নাই তো একটাও। ইউরিয়া পড়াইছেন মনে হয়। হ্যাঁ ইউরিয়া পড়াইছি, ইউরিয়া ইম্পর্টেন্ট। এগুলোর উৎপত্তি মানে উৎপাদন, উৎপত্তি বলতে উৎপাদন, উৎপাদন উৎপাদন উপাদান, এরপরে উৎপাদনের মধ্যে কাঁচামাল চলে আসবে, আর শতকরা কোনটার কতটুকু থাকে এটা, এগুলো বলবা। এখন পড়ার মধ্যে যখন তুমি দেখবা যে এটার উৎপত্তি কিভাবে হচ্ছে বা বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে এটা বুঝতেছো না, তখন আমি ওইটা পড়াই দিই। আমি সবগুলো তো পড়াইতে পারবো না আবার নতুন করে। এরপরে আর আছে, না, এই 5 নাম্বার চ্যাপ্টারে কি কি পড়বো সেটা বুঝতেছি না। বললাম একটাই তো রে শিখি। বাবা, তোমার কি কি টপিক আমি পড়াইছি, কয়লা। আরে আমি বলছি যে বুঝতেছিলাম না, আচ্ছা এখন আচ্ছা, কি কি পড়বো সেটা বলতেছি আর কি। হ্যাঁ বলছি তো, এখন এগুলা হচ্ছে যে তুমি পরে একটা কাজ করতে পারো, গুছাই ফেলতে পারো। যদি এখন নোট করার তো সময় নাই, কাল বাদে পরশু পরীক্ষা, এগুলো একবার রিভিশন দাও, রিভিশন দেওয়ার পরে দেখবা যে কয়েকটা জিনিস তুমি বুঝতেছো না বা কয়েকটা টার্ম বুঝতেছো না, ওই টার্ম গুলো আবার আমি করে দিই। ঠিক আছে? আচ্ছা। পড়াশোনা করোনি? না আমি যা ম্যাথ পড়াই তাই, করতেছি। আমি যা পড়াই তাই হইলে হবে না। ম্যাথ করো, ম্যাথ করছো এই কদিন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কনফিডেন্স নেই, বুঝছি আমি কদিন করছি না করছি। আরে করতে গেলে